আমি তোমাকে আগের থেকেই বলছি, ভেতরে যা পাবো অর্ধেক অর্ধেক করবো। ঠিক আছে, কিন্তু ভেতরে সোনা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে 100 কেজি সোনা আছে মনে হয়। বাপরে, ভূত 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 ভূত! ওই দুজনকে মেরে পেছনের গাছে ঝুলিয়ে দেয়। ওই ভুতুরে বাড়ির ভেতরে সোনার লোভে অনেকজন গিয়ে ভূতেদের হাতে মারা গিয়েছে গাছে লটকে। এই গ্রামের লোকেদের জন্য এটা কোনো নতুন কথা নয়। ভেতরে যাওয়া নিষেধ, যতই আমরা এখানে লিখে দিই। লোকে সোনার লোভে ভেতরে যাবে আর তারপরে মরে যায়। ঘরটাকে ভেঙে দেব, তাহলে ভূত অন্য জায়গায় চলে যাবে। সেই কাজটাকে আমি করে দেখিনি। এইখানে হাতুড়ি মারলে মজুরিরা রক্ত বমি করে মরে যায়, আর যদি ভূতেদের ঘর আমরা ভেঙে দিই তাহলে তারা গ্রামের মধ্যে এসে বসে যাবে। এইটা আমাকে একটা তান্ত্রিক বলেছিল, তাই আমি ঘরটাকে ছেড়ে দিয়েছি। এমন বলে লাশগুলোকে গাছের থেকে নিচে নামানো হয়, শ্মশানে পুঁতে দিয়ে চলে যায়। গ্রাম প্রধানের বাবা অনেক অনেক ধার দিয়ে, আর সেই ধার শোধ না করতে পারলে জমি সম্পত্তি নিয়ে যেত। এই ঘরটা তার মধ্যে একটা। হ্যাঁ, তাই এইটাকে ফেলার থেকে বাঁচানোর জন্য বিভিন্ন গল্প শুনিয়ে ভুলিয়ে দেয়। অন্ধকার হয়ে গেছে, সারা গ্রাম নিস্তব্ধ। সীমানার ভূতেরা বাংলোর থেকে বাদুড়ের ভাতি উড়ছে। একজন পদচারী হেঁটে হাঁপিয়ে আরাম করার জন্য এই বাংলোর ভেতরে যায়। সে বোর্ডের লেখাটা পড়ছে। সাবধান, এটা একটা ভূত বাংলা, এর ভেতরে যাওয়া বিপজ্জনক, ভূতের হাতে মারা যেতে পারেন। আজকের সময়তে আবার ভূত হয় নাকি? এটা ভাবতে ভাবতেও ভেতরে যায় আর গালিচার উপরে শুয়ে পড়ে। মধ্যরাত্রি হতে ওই ভুতুড়ে বাংলোর ভেতর থেকে কোনো আজব কথা শুনে উঠে পড়ে। কিছুক্ষণ পরে ও ভয়ের চোটে চেঁচাতে চেঁচাতে বাইরে এসে যায়। ভূত ভূত! এমন ছিল, গ্রাম থেকে অনেক দূরে রায়দুর্গ নামের গ্রামে সিদ্ধু নামের এক ছেলে কাঠের পুতুলগুলোকে বানিয়ে অলি গলিতে বিক্রি করে নিজের জীবিকা রোজগার করত। সিদ্ধু এক অনাথ ছেলে। জবের থেকে ওর জ্ঞান হয়েছে, ও রায়দুর্গে এক কাকির বাড়িতে বড় হয়। ওই কাকির মরে যাওয়ার পর একলাই কাঠের পুতুল বিক্রি করে জীবিকা চালাচ্ছিল। কিছুদিন পর ওর পরিচয় ইন্দু নামের এক মেয়ের সাথে হয়, যে ওই গ্রামেই থাকতো। পরিচয় প্রেমে বদলায়। ইন্দু, তুমি তো বড় ঘরের মেয়ে, আমি একটা অনাথ গরিব। আমাদের বিয়ের জন্যে তোমার বাবা কোনোদিনই রাজি হবে না। আমাকে ভুলে যাও। যা কিছু হয়ে যাক, কেউ মানুক কি না মানুক, আমি তোমার সাথে বিয়ে করবো সিদ্ধু, না হলে মরে যাব। ওদের মন্দিরের পেছনে এইভাবে কথা বলতে ইন্দুর বাড়ির চাকর দেখে নেয় আর বাড়ি গিয়ে নিজের মালিক রঙ্গনাথকে সব জানায়। যেই ইন্দু বাড়ি আসে, রঙ্গনাথ ওকে অনেক বকাবকি করে, কিন্তু ও অনেক জেদি ছিল। বাবা, আমি যদি বিয়ে করি শুধু সিদ্ধুর সাথেই করব, না হলে আমি মরে যাব, পরিষ্কার জানিয়ে চলে যায়। বাপরে, এ এত জেদি! এ যা বলে তাই করে। আমি যদি মেয়ের বিয়ে সেই অনাথের সঙ্গে করিয়ে দিই তাহলে তো আমার কোনো সম্মান থাকবে না। কোনোভাবে সিদ্ধুকে ইন্দুর থেকে আলাদা করার জন্য একটা যোজনার সাথে সিদ্ধুকে ডেকে, দেখো সিদ্ধু, তোমার কাছে না ঘর আছে, না কোনো ক্ষেত আছে, না কোনো সম্পত্তি আছে, তোমার কোনো সম্বন্ধীও নেই, তুমি অনাথ। আমার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য তোমাকে 1 বছরের মধ্যে নিজের জন্য একটা ঘর আর সোনা কামাও, তারপরে তোমার বিয়ে ইন্দুর সঙ্গে করে দেবো। ততদিন আমার মেয়ের সঙ্গে দেখা করো না। ঠিক আছে সাহেব, আপনার কথা অনুসারে 1 বছরের মধ্যে সম্পত্তি এনে তারপরেই আপনার সামনে আসব। ততদিন ইন্দুর সঙ্গে দেখা করব না, কথা দিচ্ছি। এমন বলে সিদ্ধু যাচ্ছিল। পেছন থেকে ইন্দু এসে, সুরক্ষিতভাবে যেও, লাভ করে এসো, এমন বলে নিজের চিহ্ন হিসেবে নিজের আংটি বার করে সিদ্ধুর আঙ্গুলে পরিয়ে দেয়। সিদ্ধু নিজের গলার মালাটা বার করে ইন্দুর গলায় পরিয়ে দিয়ে চলে যায়। দিন পেরিয়ে যাচ্ছে, 10 মাস পেরিয়ে গেল। সিদ্ধুর কোনো ঠিকানা নেই। একদিন রঙ্গনাথ এসে
মা ইন্দু, আমি তোমার জামাইবাবুর সঙ্গে তোমার বিয়ে নিশ্চিত করেছি। যা গিয়ে কেনার আছে তুমি তাড়াতাড়ি কিনে নাও। এটা কি বাবা? তুমি তো জানো আমি সিদ্ধুকে ভালোবাসি, কিন্তু সিদ্ধু তাড়াতাড়ি আসবে। অকর্ম, গিয়ে প্রায় 10 মাস হয়ে গেছে, কোথায় আছে কে জানে, সে আর ফিরে আসবে না। তুমি চুপচাপ নিজের জামাইবাবুর সঙ্গে বিয়ে করে নাও, না হলে আমি জোর জবরদস্তি করে তোমাকে জামাইবাবুর সঙ্গে বিয়ে দিয়ে দেব। বাবা হঠাৎ করে নিজের মন এমনভাবে বদলে নিয়ে সেটা ইন্দু বুঝতে পারল না কি করবে। মধ্যরাত্রির পরে সবাই শুয়ে পড়ার পরে পেছনের দেয়াল ফেঁদে ও সিদ্ধুর খোঁজে বেরিয়ে পড়ে। দশ দিনের যাত্রার পরে ও জবলপুর পৌঁছায়। গ্রামের বাইরের একটা গাছের তলায় বসে আরাম করছিল। ওদের বাড়ির চাকর ওই দিক থেকে যাওয়ার সময় ইন্দুকে দেখে, মালকিন, আপনি এখানে কেন? চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিই। চাকরকে যা কিছু হয়েছিল সবকিছু জানায় ইন্দু। সেই সময়ও তোমার জন্যে আমার বাবা আমাদের ভালোবাসার কথা জেনে গেছিল। এখন আবার আমার বাবাকে জানিয়ে আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিও না। আমি সিদ্ধুকে খুঁজতে যাচ্ছি, তাকেই বিয়ে করব। মালকিন, সিদ্ধুর বাঁচার কোনো সম্ভাবনা নেই। আপনার বাবা জেনে শুনে সিদ্ধুকে টাকা কামিয়ে নিয়ে আসতে বলল, যাতে সে গ্রাম ছেড়ে বের হতে পারে। তার পেছনে কসাই পাঠিয়েছে। এতক্ষণে মনে হয় তো সেই কসাইরা তাকে মেরে ফেলে থাকবে। আপনি এখন বিয়ে করে সুখে শান্তিতে থাকুন। তোমার কথার উপরে আমার বিশ্বাস নেই। আমার সিদ্ধু বেঁচে আছে। আমার বাবা আমাকে খুঁজতে তোমাকে হয়তো পাঠিয়েছে। মেম সাহেব, 20 দিন আগে আমি রায়দুর্গ থেকে খাদ কিনতে গেছিলাম। গাড়িতে খাদের বোরা নিয়ে আসছিলাম, আপনাকে দেখে আটকে গেলাম। আমি যা জানতাম আপনাকে বললাম, এখন আপনার ইচ্ছা। এইটা বলে চাকর চলে যায়। ও যা বলেছিল সত্য কি না ভাবতে ভাবতে ও এখানেই অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে দেখে ঘোর অন্ধকার। এত সময় পরেও সিদ্ধুর কোথাও দেখা গেল না। তার মানে চাকর যা বলেছিল সেটা বোধ সত্যি। এখন আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। এরম ভাবনা ভেবে গ্রামের শেষে একটা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মরার জন্য চড়ে পড়ে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ওই চিৎকারগুলোকে শুনে কাছে একটা দড়ি দিয়ে ওকে টেনে ওকে ওপরে টেনে আনে। কুয়োর মধ্যে থেকে বাইরে বেরিয়ে, বেঁচে গেলাম। আমি নিজের গ্রামে যাচ্ছিলাম, অন্ধকারে ভুল করে এখানে পড়ে যাই। 3 দিন ধরে আমি চেঁচাচ্ছিলাম, কিন্তু কেউ শুনলো না। তুমি ঠাকুর হয়ে আসলে আর আমাকে বাঁচিয়ে নিলে। আমার নাম আব্বু। তুমি কে? আব্বুকে যা কিছু হয়েছিল সব জানায়। আমি সিদ্ধুকে ছাড়া এই দুনিয়ায় থাকতে পারবো না, তাই মরার জন্য কুয়োর উপরে চড়েছিলাম। তখন তোমার চিৎকার শুনলাম। সিদ্ধু, ওর কানের মধ্যে বালি আর গালের মধ্যে একটা তিল আছে, সে কি? হ্যাঁ হ্যাঁ, সেই। তুমি কি দেখেছো সিদ্ধুকে? আমার পেশার অনুসারে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকি। এমন করে 3 মাস আগে যখন আমি কিষানগঞ্জে গেছিলাম, তখন সারায়াতে পরিচয় হয়েছিল। সে বলল রায়দুর্গ থেকে এসছে আর কৈলাসপুর যাচ্ছে। আব্বু ভাই, ওখানে কি করে যাওয়া যায়? বলবো কেন, চলো, আমি ওইখানেই যাচ্ছি। আমি 3 দিন ধরে ক্ষুধায় অনেক খিদে পেয়েছে। কুয়োর জল খেয়ে বেঁচেছিলাম। কিছু খেয়ে বিশ্রাম নিয়ে বের হব আমরা। কি খাবো? এই গ্রামটা তো জঙ্গলের মতন, অন্ধকার হওয়ার সাথে সাথে নিস্তব্ধ হয়ে যায়। কোনো ব্যাপার নেই বোন, কুয়োর থেকে ওঠার সময় কিছু মাছ আমি নিজের পকেটে রেখে নিয়েছিলাম। আমরা সেগুলোকে রেঁধে খেতে পারি। সেইখানে কোনো ভগ্নাশেষ। চলো আজকে রাতটা সেইখানে থেকে কাল সকাল সকাল বের হয়ে যাব। দুজনেই অন্ধকারে চেতাবনীর বোর্ডটা না পড়েই ভেতরে গিয়ে উঠোনে আগুন জ্বালিয়ে মাছ পোড়ায়। যখন আপনি আমাকে জানালেন যে আমার সিদ্ধু জীবিত, জীবনে বাঁচার আশা পেলাম ভাই। আমরা দুজনে বিয়ে করে নিজের লোকেদের থেকে দূর শান্ত জীবন বাঁচবো। অন্য কোথায় যাওয়ার কি দরকার? এই ভাই তো আছে তোমার। আমার গ্রাম মহুয়াতে এসে যাও, আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব। তুমি আমাকে বাঁচিয়ে থাকা দেবী। এদিক ওদিকের কথা বলতে বলতে ওখানেই ঘুমিয়ে পড়ে। অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। ভূত বাংলার দরজাগুলো আপে আপে খুলে গেল। দুজনের পা ধরে টেনে ভেতরে নিয়ে গেল। তোমরা কে? আমার বাড়িতে কেন এসেছো? তোমরা কি মরতে চাও? মরবে কি? ভূত, বাপ রে বাপ। চেঁচিও না, চেঁচালেই মারা যাবে। আমি তোমাকে 3টে প্রশ্ন জিজ্ঞেস করব, ঠিক উত্তর দিলে 100 কেজি সোনা দেব, না হলে মৃত্যু। আমাদের শোনা দরকার নেই, আমাদের ছেড়ে দিলে আমরা গ্রামে চলে যাব। না, তোমাকে উত্তর দিতেই হবে।
10 কেজি তুলোর ওজন বেশি না 10 কেজি ইটের? তুলোর ওজন বেশি কি করে হতে পারে? ইটই হবে। ভুল, দুটোই সমান। 10 কিলো তুলোর ওজন যতটা হয়, 10 কিলো ইটের ওজনও ততটাই হয়। ঠিক উত্তর। মৃত্যুর পরে পুনর্জন্মকে কি বলে? ভূত। ভুল, সংসার বলা হয়। ঠিক উত্তর। ওইটা কি যে জীবনে সবাই একবার নিশ্চয়ই পায়? বাবা মা। না, মরণ এর মানে হয় মৃত্যুর দেবী। সাবাস। তুমি এই 3টে প্রশ্নের উত্তর জানো, তার মানে নিশ্চয়ই তুমি আমার নাতি সিদ্ধার্থ নন্দকে চেনো। সিদ্ধার্থনাথ মানে সিদ্ধু? আমাকে এই ধাঁধাগুলো সিদ্ধু জিজ্ঞাসা করতো, যা কিছু হয়েছিল বিস্তারিতভাবে জানিয়ে। এই দেখো, যাবার সময় আমার সিদ্ধু ওর ক্রিস্টালের মালাটা আমার গলায় দিয়ে দিয়েছিল। ও মালা বার করে দেখালো। ওই মালাটা দেখার সাথে সাথে দুজন ভূতরই চোখে জল। ও, এইটা তুমি কি করলে মা? এই মালাটাকে গলার থেকে খুলে অনেক বড় বিপদ আনলে। এর মানে হচ্ছে আমার নাতি বিপদে আছে, ওকে মেরে ফেলবে। ওকে বাঁচাও, ওকে বাঁচাও। সে যেখানেই থাকুক তার গলায় এই মালাটাকে পড়াতে হবে, না হলে সে বিপদে। সিদ্ধু কৈলাসপুরে গেছে, আমরাও সেইখানেই যাচ্ছি। তুমি তাড়াতাড়ি গিয়ে এই মালাটা সিদ্ধুর গলায় পরিয়ে দাও। মা ইন্দু, তুমি মালা পরে সেটাকে খুলে দিলে তাই ঘর ছেড়ে বাইরে যাওয়ার পরে বিপদে পড়তে পারো। মা, এই সোনার মুদ্রাটা নাও, আর এই দিয়ে একটা ঘোড়া কিনে নাও। তাড়াতাড়ি ওইখানে যাও যেখানে সিদ্ধু আছে, তাকে এই মালাটা পরাও আর এখানে নিয়ে আসো। ইন্দু একলাই ভুতুরে বাংলায় আছে। এক ফোঁটা দেরি না করে আব্বু গ্রামে গিয়ে একটা ঘোড়ার গাড়ি কিনে তাতে বসে কৈলাসপুর চলে গেল। কিন্তু সেই গ্রামে কোথাও সিদ্ধুকে পেল না। অনেক জায়গায় খুঁজল, কিন্তু সিদ্ধুকে কোথাও পেল না। ও বুঝতে পারছিল না যে কি করবে। ও ভাবছিল একজনই আছে যে এমন জিনিস সব থেকে বাঁচাতে পারে। এরম ভেবে ঘোড়া গাড়িটাকে পেছনে ঘুরিয়ে দ্রুত গতিতে মহুয়া গেল আর মন্ত্রকাকির দরজায় দস্তক দিল। যা কিছু হয়েছিল মন্ত্রকাকিকে সব জানিয়ে। কাকি, তোমাকে যেমন হোক করেও সিদ্ধুকে বাঁচিয়ে দিয়ে ইন্দুর সঙ্গে ওর বিয়ে দিতে হবে। ঠিক আছে, বাঁচাবো, কিন্তু বিয়ে থা দিতে পারবো না। কি কাকি, কেন করাবে না? কারণ আমি বিয়ের মন্ত্র জানি না। চলো এবার জবলপুরে যাওয়া যাক। মন্ত্র কাকিকে ঘোড়া গাড়ির উপর বসিয়ে দ্রুত গতিতে চালিয়ে ভূত বাংলায় যখন নিয়ে যায়, দেখে ইন্দু কাঁদছিল। আমার সিদ্ধু কোথায় আছে? তুমি কি ওর গলায় ক্রিস্টাল মালাটা পরালে? না বোন, সিদ্ধুকে খুঁজে পাইনি, তাই মন্ত্র কাকিকে আমি নিয়ে এসেছি। তুমি ভয় পেও না, আমি এসে গেছি তো। আব্বু, আমাকে ওই ক্রিস্টালের মালাটা দাও। ওই মালাটা নিজের মন্ত্র ছড়ির উপরে রেখে নিজের চোখ বন্ধ করে গাবরা জামন গাবরা জামানজু গাবরা জামন গাবরা জামানজু মন্ত্র পড়ার সাথে সাথে সিদ্ধু জীবিত আছে, কিন্তু ও বিপদে আছে। কাল বিশেষ অমাবস্যা, অমাবস্যার আগে ওকে বিপদ থেকে বাঁচাতে হবে। আসলে কি হয়েছে আমার সিদ্ধু? সিদ্ধু কোথায় আছে? এইটা জানার আগে ওই কমলানন্দ ব্যক্তির নাম কাপালিকে কেন বদলে গেল সেটা জানতে হবে। আমাকে দেখে যে আত্মারা লুকিয়ে আছে, বাইরে আসো। এটা বলার সাথে সাথে দু আত্মা বাইরে এলো আর বলতে শুরু করলো কি হয়েছিল। 30 বছর আগে আমি গ্রামের জমিদার ছিলাম। এই ঘরে ঐশ্বর্য ছিল। গ্রামের সকলেই আমাকে খুব সম্মান করত। আমার ছেলে কমলানন্দের বিয়ে ময়ূরীর সঙ্গে হয়েছিল। 5 বছর পরেও ওনাদের কোনো সন্তান হলো না। কমলানন্দ কারোর বলার পরে বিলম্বীর পাহাড়ের উপরে থাকা একটা মান্ত্রিক মুক্তাসুরের সঙ্গে দেখা করে। সেই মান্ত্রিকের বলা অনুসারে 8টা অমাবস্যায় জলে বিড়ালকে ডুবিয়ে দিয়ে মেরে সেই জল তাল গাছে নিচে ফেলে দিয়ে সেই তাল গাছে লেগে থাকা তালগুলো এনে রুমালি নামের শূদ্র দেবতাকে অর্পণ করে দিয়ে সেই ফলগুলো চেনা জানা লোকেদেরকে দেওয়া হলো। যারা সেই ফল খেলো বিচিত্র রোগে মরে গেল। আসলে যারা তাকে খেলো রুমালি তাদের বলি নিয়ে নিল। কিছুদিন পরে ময়ূরী সিদ্ধুকে জন্ম দিল। আমার ছেলে পুরোপুরি রুমালির ভক্ত হয়ে মুক্তাসুরের ভক্ত হয়ে গেল। তার গুফাতেই থেকে সে তন্ত্রবিদ্যা শিখত।
এইটা জানার পরে আমি বকাবকি করলাম, কিন্তু সে শুনল না। যখনই তার টাকার দরকার হতো সে ঘরে এসে নিজের ইচ্ছা মতন সব টাকা নিয়ে চলে যেত। আমাকে না বলে সব ক্ষেত সম্পত্তি বিক্রি করে দিল। যদি তুমি এমন করে সম্পত্তি সব নষ্ট করতে থাকো তাহলে তোমার ছেলের জন্য কিছুই থাকবে না। ওর জন্য সম্পত্তি বাঁচুক কিংবা না বাঁচুক আমি সবসময় থাকবো। রুমালির সোনার মূর্তি বানাচ্ছি, তার জন্য তো টাকা দরকার হবে। ওর কথাগুলো আমাকে ভয় পাড়িয়ে দেয়। ও যখন উপস্থিত ছিল না, চাষবাস সব বিক্রি করে সেই টাকায় সোনা কিনে বাড়ির দেওয়ালে সব লুকিয়ে রাখলো। ওইদিকে গুহায় মুক্তাসুরের সাথে মিলে সোনা গলিয়ে রোমালির মূর্তির জন্য পাদুকা, চুড়ি, চোখ আর আলাদা আলাদা অঙ্গ প্রত্যেকটা অমাবস্যার দিনে বানিয়ে তাকে দুজনে মিলে জীবন ঊর্জা দিচ্ছে। শেষে রোমালির সোনার মূর্তিতে তলার ভাগের জন্য অনেক সোনার দরকার ছিল। এর জন্য ও আমাদেরকে না জানিয়ে আমাদের বাড়ি গ্রাম প্রধানের কাছে বাধা রেখে ওদিকে গুহায় চলে যায়। ওদিকে রোমালির মূর্তি হয়ে গেল। পুরো শক্তির সঞ্চার হওয়ার জন্য নরবলির দরকার ছিল। নরবলির জন্য নিজের স্ত্রীর আর মা বাবারও দরকার ছিল। এই কথাটা আমরা জানতাম না। একদিন আমাদেরকে এসে বলে যে ও বদলে গেছে। ভালো জীবন ব্যতীত করার নাটক করে আমাদের বৌমাকে মন্দিরে নিয়ে যাওয়ার বাহানা বানিয়ে রোমালিকে বলি দিয়ে দিল। এই সব কিছু আমরা জানতাম না। অন্ধকার হওয়ার পরেও বৌমা আসেনি। আমরা বৌমার অপেক্ষা করছিলাম যে আমাদের বাড়িতে একজন সাধু এসে, মা, আমি হিমালয় থেকে আসছি। রাত্রে চন্দ্রযজ্ঞ করে গরুর দুধ দিয়ে আগুনকে অভিষেক করতে হবে। আপনি গরুর দুধ দিলে এখানে আমি যজ্ঞটা আরম্ভ করব। ওই সাধুকে উঠোনে যজ্ঞ করার জন্য সব ব্যবস্থা করে আমি গরুর দুধও দিলাম। কিন্তু 8 বার যজ্ঞ মাঝখানে নিভে গেল। সাধু আমাদের বাড়ির দিকে তাকাতেই চন্দ্রা প্রচন্দ্র বিলয় প্রলয়, চন্দ্রা প্রচন্দ্র বিলয় প্রলয়। এরম ভাবে জোরে মন্ত্র পড়ার পরে বাড়ির ছাদটাকে যে প্রেতাত্মা ধরেছিল চোখে এসে কথা বলতে শুরু করে। সে আর কেউ না, আমাদের বৌমা ময়ূরী ছিল। ওর বলার পরে আমরা জানতে পারলাম যে আমাদের ছেলে গুহার মধ্যে কি করছে। শাশুড়ি মা, শ্বশুরমশাই, কমলানন্দ রোমালির গুলাম হয়ে গিয়েছে। এখনো কপালেক হয়ে গেছে। ও এখন নিজের লোকেদেরকে তারের ফল দিয়ে মেরে ফেলবে। আমার বলি দিয়ে দিয়েছে, কাল বা পরশু আপনাদেরও বলি দেবে। 18 বছর পুরো হওয়ার পরে নিজের আপন ছেলেকেও রোমালিকে বলি দিয়ে ও সম্পূর্ণ আয়ু পাওয়ার সাথে সাথে শাশ্বত যৌবন তান্ত্রিকের রূপে বরদান পেয়ে যাবে। ওর থেকে লোকেদের বিপদ আছে। নিজের আয়ু বাড়াবার জন্যে নরবলি দিতেই থাকতে হবে। ওকে থামাতে হবে। আমার ছেলেকে বাঁচান। আপনারা যেখানেই লুকোবেন ও দিব্য দৃষ্টিতে আপনাদের খুঁজে নেবে। সাবধান। এতটা বলে যজ্ঞের মধ্যে ভস্ম হয়ে গেল। সাধু একটা স্ফটিক মালা দিয়ে, খুব শক্তিশালী মালা, যে কেউ এইটা পড়বে খারাপ শক্তি তাকে দেখতে পারবে না, দিব্য দৃষ্টিও দেখতে পারবে না। কিন্তু আমার কাছে এটা একটাই আছে। ওই স্ফটিক মালাটাকে আমার নাতির গলায় পরিয়ে দেয়। ওকে রোজ 3টে প্রশ্ন করে তার উত্তর পেতে থাকতাম। সাধুর বলার মতন দিনে আর মুহূর্তে আমাদের গ্রামের চারিদিকে সাধুর দেওয়ার মন্ত্র দিয়ে তার দড়ি চারিদিকে বেঁধে আর ঘিরে পুঁতে দিয়ে আমাদের নাতি, যে সে সময় খুবই ছোট ছিল, জবলপুরে আমাদের দূরের এক আত্মীয় মঙ্গা কাকির কাছে রেখে এই 3টে প্রশ্ন রোজ ওকে জিজ্ঞেস করো আর উত্তর মুখস্থ করিয়ে দাও। কোনো না কোনো দিনে এই প্রশ্নগুলোর জন্য আমরা ওকে চিনতে পারবো। ওকে বলো যে কোনো পরিস্থিতিতে গলার থেকে স্ফটিক মালাটা যেন না বার করে। আর বেশি সময় আমাদের এখানে থাকা ভালো হবে না। আমরা যাই। সে কে? বাবা মা কে? ওর কাছে কত সম্পত্তি আছে তাকে বলবে না। তাকে ভাবতে দাও যে সে অনাথ। ওর সম্পত্তি সে ঠিক সময়তে পেয়ে যাবে। এই বলে আমরা নিজের বাড়ি এসে গেলাম। খারাপ শক্তির বলি হতে চাইতাম না। বাঁচার কোনো অন্য রাস্তা ছিল না, তাই আত্মহত্যা করে আমরা মরে গেলাম। আত্মহত্যা করে মরলে প্রেতাত্মা হয়ে আপনি যা চাইবেন সেইটা হওয়া অবধি আপনি ভূমিতেই থাকবেন। আমি যেরম হোক করে আমার লোকানো সেই সোনা আমার নাতিকে দেওয়ার জন্যে এই ঘরে এসে থাকা প্রত্যেককে আমাদের গল্প বলে আমাদের নাতির ব্যাপারে জিজ্ঞেস করতাম।
তারা সব সময় চালাকি করে আমার দেওয়ালে লুকানো থাকা সেই সোনা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে আমাদের হাতে তারা মারা যেত। আপনাদের নাতিকে বাঁচানো এটা একমাত্র একজনই পারবে। ইন্দু, তোমাকে ওই স্ফটিক মালাটা পরে তোমাকে তেমনটাই করতে হবে যেমন আমি বলবো। চলো নম্বু গুহায়। এমন বলে আব্বুর সাথে তিনজনে ঘোড়ার গাড়িতে বসে নম্বু গুহার দিকে চলে যায়। স্ফটিকের মালা পরে গুহার ভেতরে যে সুড়ঙ্গ বানিয়েছিল তাতে গিয়ে জলে ভাসতে ভাসতে গিয়ে রোমালির স্বর্ণ মূর্তি পেছনে যে জলপ্রবাহটা ছিল সেখানে পৌঁছালো। ওখানে সিদ্ধুকে উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল। রাতে ওকে বলি দেওয়ার তৈয়ারি করছে ভক্তাসুর আর কপালি। ইন্দু রোমালির মূর্তির পেছনে থাকা যে ল্যাজটা ছিল সেটা ভেঙে চুপচাপ চলে আসে। রোমালির ল্যাজ ভাঙতে গুহার ভিতরে ভাঙচুর শুরু হয়ে যায়। কেউ আমাদের গুফাতে এসেছে, আমাদের দিয়ে থাকা নরবলিকে সে আটকাতে চাইছে। দেখো, রুমালি সেনাকে উঠিয়ে দিয়ে ছেড়ে দিন ওদের উপরে। আমি যদি আমার ছেলের বলি দিতে চাই, ওরা আটকানোর জন্য কে? রণম রুমালি সেনা রণম অগ্নি পিশাচ গণ রণম। ওই গুহার ভেতর থেকে অনেকগুলো পিশাচ উড়ে এসে ওদের উপরে হামলা করছে। কাকি নিজের বেতাল তন্ত্র দিয়ে আব্বু আর ইন্দ্রর চারিদিকে রক্ষা কবচ বানায়। ওর উপরে হামলা করা পিশাচগুলোকে ভস্ম করে দিচ্ছে। ওইদিকে সিদ্ধুকে রোমালিকে বলি দেওয়ার সময় তোমার দিয়ে থাকা বলিকে আমি স্বীকার করতে পারবো না। আমার সব শক্তি সেই ল্যাজের মধ্যে আছে। আমার ল্যাজটা নিয়ে এসো। রোমালির সোনার ল্যাজ আনার জন্য দুজনে গুহার থেকে বাইরে বেরোয়। আমার পাশা কাজ করে গেল। আমি ওদের গুহায় যেতে পারবো না, তাই ওদেরকে বাইরে বার করালাম। ওরা গুহার ভিতরেই শক্তিশালী হয়, গুহার বাইরে আসলেই জুজুবি। তুমি নিজের জন্যে, নিজের বাঁচার জন্য নিজের বউকে বলি চড়িয়ে দিয়েছো। নিজের ছেলেকে বলি দেওয়ার জন্য তৈরি হলে তোমাকে জীবিত থাকা দেয়া উচিত নয়। আমি আমার মার বাবাকেও মারতে চাইতাম, কিন্তু আমার বলি দেওয়ার আগে ওরা সবাই মারা গেল। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। বুড়ি? তুই আমাকে বুড়ি বললি? এই একটা মাত্র শব্দ আমার পছন্দ না। বুড়ি? ভালোবেসে কাকি বলে ডাকলে নিজের প্রাণ দিয়েও রক্ষা করব। বুড়ি বুড়ি বললে নাক টেনে কান হিচড়ে প্রাণ নেব। ওদের দুজনকে ওখানেই মেরে ফেলে। ওদের মারার সাথে সাথে গুহার রক্ষা উধাও হয়ে যায়। রোমালির মূর্তিটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়। সব সোনা একটা বস্তায় করে এনে নিজের নাতিকে দেখে আত্মারূপে মধুমতি আর প্রাণনন্দ খুব খুশি হলো। তোমার জন্যে ওই দেওয়ালে 100 কিলো সোনা লুকিয়ে রাখা হয়েছে। ওই সোনাকে নিয়ে এই বাড়িতেই সুখে জীবনযাপন করো। এটা বলে হাওয়ায় বিলীন হয়ে গেল। গ্রাম প্রধানের বাবার কাছে নিজের বাবা এই বাড়িটাকে বন্ধক রেখেছিল। ব্যাজ আর মূলধন সমেত দিয়ে ওই ভুতুরের বাড়ির মরম্মত করিয়ে মন্ত্র কাকি যে সাহায্যটা করেছিল তার সম্মানে বাড়িতে কাকির ফটোকে রোজ প্রণাম করে কাকিকে বনে করতে থাকত। আব্বুকে নিজের ব্যাপারে একসাথে রাখে। রঙ্গনাথের অনুমতি নিয়ে ইন্দুকে বিয়ে করে গ্রামের গরিব লোকদের সাহায্য করে জীবনযাপন করে।